প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। আজকে নবম ও দশম শ্রেণীর বিষয় ব্যবসায়িক উদ্যোগের নবম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আমার নবম অধ্যায়টির নাম হচ্ছে বিপণন, যাকে ইংরেজিতে বলা হয় মার্কেটিং। প্রিয় শিক্ষার্থী, সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে। আমার আজকের আলোচ্য শিরোনামের দুটি বিষয়বস্তু তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। বিষয়বস্তুগুলো হচ্ছে: ১. বিপণন কি, বিপণনের সার্বিক ধারণা দেওয়া হবে। ২. বিপণনের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই জেনে নেওয়া যাক বিপণন কি। বিপণন হচ্ছে, দেখো সবাই লক্ষ্য করো, বোর্ডে বিপণনের দুইটি সংজ্ঞা দেওয়া আছে। বিপণন হচ্ছে সাধারণ অর্থে ক্রয় বিক্রয়, সাধারণ অর্থে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। কি জানা গেল? সাধারণ অর্থে কোন পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর ক্রয় বিক্রয়ের কাজকেই বলা হয় বিপণন। আর ব্যাপক অর্থে এর সংজ্ঞা কি হতে পারে? ব্যাপক অর্থে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। কি জানা গেল? যে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে, যে পণ্যটা যেখান থেকে উৎপাদিত হয় সেই উৎপাদনকারীর থেকে ভোক্তা বা সরাসরি ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যে সকল কার্যক্রমগুলো হয় তার সকল কাজকেই বলা হয় বিপণন। দেখো লক্ষ্য করো, অর্থাৎ কি? ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় থেকে কোথায় যায়? পরিবহন, পরিবহনের থেকে কোথায়? গুদামজাতকরণ, তারপরে প্রমিতকরণ, এরপরে পর্যায়িতকরণ। ক্রয় বিক্রয়, কোন পণ্য দ্রব্য দেখা যায় উৎপাদন করার পরে তাদের একমাত্র উদ্দেশ্যই কি থাকে? মুনাফা অর্জন। এবং তা কি করে হবে? পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমেই তো মুনাফা অর্জন হবে। এবং পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় সংক্রান্ত এর পরের ধাপ কি হয়? পরিবহন। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি আসে? এরপরে আসে পরিবহন। পরিবহনের মাধ্যমে পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। এরপরে আসে কি? গুদামজাতকরণের ব্যাপার। গুদামজাতকরণের মাধ্যমে পণ্য দ্রব্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণে পণ্য দ্রব্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেমন একটি পণ্য সারা বছর ব্যবহার করার জন্য সেটাকে কি করতে হবে? এককালীন সময় সেটা উৎপাদিত হয়, কিন্তু ওটা যদি আমরা সারা বছর ব্যবহার করতে চাই তাহলে ওটা আমাকে গুদামজাতকরণ করতে হবে, মানে সংরক্ষণ করতে হবে। এরপরে আছে কি? প্রমিতকরণ। প্রমিতকরণ কি? প্রমিতকরণের মাধ্যমে কোনো পণ্য দ্রব্যের আকার আকৃতি, রং, গুণাগুণ, স্বাদ এর উপর নির্ভর করে পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং উৎপাদন বৃদ্ধি পায়। প্রমিতকরণের পর আসে কি? পর্যায়িতকরণ। পর্যায়িতকরণের মাধ্যমে কি হয়? পর্যায়িতকরণের মাধ্যমে পণ্য দ্রব্যের আকার বা সাইজ অনুযায়ী একে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যেমন দেখা যায় যে তোমরা বাজারে ধরো আম কিনতে গেলে, আম কেনার সময় দেখা গেল আম ছোট বড় সাইজের অনেক আছে। এখন সেগুলো তো আর একসাথে জড়ো করে রাখবে না। বিক্রেতারা কি একসাথে জড়ো করে রাখে? রাখে না। কারণ তারা কি করে? বিভিন্ন সাইজ অনুযায়ী, ছোট থেকে বড়, মাঝারি, এরকম সাইজ অনুযায়ী আলাদা করে রাখে। এবং তার উপরে কি? ক্রেতাদের একটি চাহিদা বৃদ্ধি পায় এবং তাদেরকে ক্রেতারা কি করে? বাজার থেকে পণ্যটি ক্রয় করে। এজন্য দেখো তাহলে কি জানা গেল? বিপণনের সার্বিক সর্বমোট কাজগুলো কি? ক্রয় বিক্রয়, তারপরে কি? পরিবহন, এরপরে কি হবে? গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। এই সকল কাজগুলিকে বলা হয় বিপণন। একটি উদাহরণ দিয়ে বলা যাক। যেমন ধরো রফিক সাহেব তার নিজ জমিতে টমেটো, বেগুন, কুমড়ো, সিম, লাউ এগুলো চাষ করেন। এগুলো চাষ করার পরে সে কি করলো? এখন তার দেখা গেল তার সবজিগুলো ভালোই বেশ সুন্দর হয়ে উঠছে। তখন সেগুলো বাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন কাজগুলো করলো। যেমন ধরো কি করলো? প্রমিতকরণ বা পর্যায়িতকরণ,
এবং একটা শ্রেণী ধরো দেখা যায় যে বাজারে সেটা ছেড়ে দিল, মানে সরবরাহ করলো, এরপরে আরো কিছু অংশ সে কি করলো, রেখে দিল, গুদামজাতকরণ করলো, মানে সংরক্ষণ করলো। এটা সে পরে বাজারে ছাড়বে যখন ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন হবে। তারপরে কি দেখা যায়, পরিবহনের ব্যবস্থা করলো, তার পণ্যগুলো উৎপাদনের স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য সে পরিবহনের ব্যবস্থা গ্রহণ করলো। তাহলে বোঝা গেল কি যে এই যে রফিক সাহেবের যেই সব কাজগুলো, এই কাজগুলোই কি বিপণন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপণনের সার্বিক ধারণাগুলো কি জানতে পারলাম, তাই তো? এখন তোমরা চাইলে বিপণনের সংজ্ঞাগুলো তোমাদের খাতায় নোট করে নিতে পারো, যে কি বিপণনের সংজ্ঞাটা আমি আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে কি, কোনো পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের সকল কাজকেই বলা হয় বিপণন। কোনো পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের সকল কাজকেই বলা হয় বিপণন। ব্যাপক অর্থে কি, পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা সরবরাহ ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত সকল কাজকেই বলা হয় বিপণন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের 1 নম্বর বিষয়বস্তু বা 1 নম্বর পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটা কি বিপণন কি, বিপণনের ধারণা। বিপণনের ফলে কি হয়, বিপণন আধুনিক ব্যবসার ক্ষেত্রে বিপণন বিশেষ গুরুত্ব রাখছে, কারণ পণ্যের উৎপাদনের উপর শুধু কোনো ব্যবসায় সংগঠনের সাফল্য নির্ভর করে না, যদি না সে পণ্য বা সেবা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায়। বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা মানসম্মত পণ্য পেয়ে থাকে। কার্যকর বিপণনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। কার্যকর বিপণন কি করে, উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এবং বিপণনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তারা মানসম্মত পণ্য পেয়ে থাকে। এরপরে আছে দেখো, বিপণনের উন্নয়নের সাথে সাথে শিল্প বাণিজ্য ও সেবার উন্নতি সাধিত হয়, এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। বিপণনের মাধ্যমে শিল্প বাণিজ্য ও সেবার ব্যাপক উন্নতি সাধিত হয়, যার ফলে কি কর্মসংস্থান সৃষ্টি হয়। যেমন ধরো দেখো যে বিপণনের কাজগুলোর মধ্যে কি কি আছে, ক্রয় বিক্রয়ের পর্যায়ের ক্ষেত্রে কত জনবল নিয়োগ থাকে, কত জনবল এটা নিয়ে কাজ করে ক্রয় বিক্রয়ের জন্য, যারা উৎপাদন করে এবং কি করে, যারা এই পণ্যটিকে বাজারে পৌঁছে নেওয়া পর্যন্ত যে সকল কার্যক্রমের সাথে জড়িত থাকে, এর ফলে কি তারা ওই কাজে জড়িত থাকার ফলে কি তাদের এখানে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটছে। এরপরে পরিবহন ব্যবস্থার সাথে যারা যারা জড়িত থাকে, তা এটাও কিন্তু তাদের একটি কর্মসংস্থান এবং তাদের একটি আয়ের উৎস। তারপরে দেখা যায় গুদামজাতকরণের ক্ষেত্রে যারা যারা এখানে কি করে জড়িত থাকে, তাদের কিন্তু এটা এখানে একটা তাদের জন্য একটি কর্মসংস্থান। এর ফলে কি করে, গুদামজাতকরণের ফলে পণ্য দ্রব্য এক সময় থেকে এককালীন পণ্য সারা বছর ব্যবহার করার জন্য এখানে সংরক্ষণ করার ক্ষেত্রে যেই জনবল এখানে কাজ করে এবং তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটি কর্মসংস্থান। এবং এর থেকে কি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যে দেশে বিদেশে পণ্য আমদানি রপ্তানি করা হয়। এরপরে আছে প্রমিতকরণের সাথে সাথে যারা জড়িত থাকে, যারা এই কাজে নিয়োগ থাকে, তারা কিন্তু এই কাজটি করে থাকে এবং এটা তাদের জন্য এই কর্মক্ষেত্র তাদের জন্য একটি কর্মসংস্থান, যার ফলে কি হয়, এখান থেকে শিল্প বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে কি পণ্যদ্রব্য আমদানির পণ্যদ্রব্যর চাহিদা এবং মান এখান থেকে কিন্তু বৃদ্ধি পায়। তারপর পর্যায়িতকরণের মাধ্যমেও এখানেও কিন্তু দেখা যায় যারা যারা কাজ করে এখানেও কিন্তু অনেক জনবল থাকে, যারা এই কাজগুলো করে থাকে, যারা পণ্যদ্রব্যের সাইজ অনুযায়ী, তারপরে দেখা যায় মান অনুযায়ী আলাদা আলাদা ভাগ করে পণ্যদ্রব্যের বাজারে ছাড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম যে ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ এই সকল কাজগুলো বিপণনের মধ্যে অন্তর্ভুক্ত। এর ফলে শিল্প বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয় এবং
উৎপাদনকারী কিংবা ভোক্তারই উন্নতি বা ভোক্তার ক্ষেত্রে সাফল্য, উৎপাদনকারী এবং ভোক্তার সাফল্য শুধুই নির্ভর করে না এর উপরে, কারণ ব্যাপক সারা বিশ্ব এবং সারা দেশব্যাপী বিপণনের কার্যকরীর উপর কি এর সাফল্য নির্ভর করে এবং কার্যকর বিপণনের মাধ্যমে শিল্প বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়। প্রিয় শিক্ষার্থী, এখন দেখে নেওয়া যাক 2 নম্বর পয়েন্ট নিয়ে আমরা এখন আলোচনা করব বিপণনের কার্যাবলী। আমি এখন এগুলো মুছে দিচ্ছি, প্রয়োজন তোমরা এগুলো নোট করে নিতে পারো। বিপণনের কার্যাবলী। বিপণন উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিপণন উৎপাদনকারী আর ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিপণনের মাধ্যমে পণ্য বা সেবার মালিকানাগত, সময়গত, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। আমি বিপণনের কার্যাবলীগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। বিপণনের প্রথম কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। বিপণনের প্রথম কাজ কি? ক্রয় বিক্রয়। কি দেখতে পাচ্ছি আমরা? বিপণনের প্রথম কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় বিপণনের অন্যতম একটি কাজ বা কার্যাবলী। নিজস্ব ব্যবহার বা পুনর্ব্যবহারের জন্য পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করা হয়। পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। কি? বিপণনের মধ্যে ক্রয় বিক্রয় বিপণনের অন্যতম একটি কাজ। পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী নিজস্ব ব্যবহার বা পুনর্ব্যবহারের জন্য ক্রয় করা হয়ে থাকে এবং আমি ক্রয় নিয়ে আলোচনা করছি, বিক্রয়টা নিয়ে 2 নম্বর পয়েন্টে আলোচনা করব। ক্রয় করা হয়ে থাকে পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। দেখা যাক যে কেউ একটি বাজার থেকে একটি পণ্য ক্রয় করলো, ধরো একটি ফ্রিজ, ঘরে একটি ফ্রিজ কেনা হলো। এখন ফ্রিজটা কেনা হয়েছে কেন? তার ব্যবহারের জন্য, নিজস্ব ব্যবহারের জন্য। এখন নিজস্ব ব্যবহারের পরে দেখা যায় ফ্রিজ যেটা তার একটি মালিকানা সত্ত্ব বেড়েছে। এটা সে কি ফ্রিজটা তার, যেহেতু সে অর্থ খরচ করে এটা কিনেছে, সেহেতু এটা কি তার মালিকানার একটি সম্পদ, তার একটি সম্পদ হিসেবে কাজ করে। এজন্য ক্রয় মালিকানা গত উপযোগ সৃষ্টি করে। এরপরে আছে বিক্রয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রয়। বিক্রয় বিপণনের একটি আবশ্যকীয় কাজ। পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা বিপণনের অন্যতম একটি কাজ। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। বিক্রয়ের মাধ্যমে কি হয়? পণ্যের মালিকানা হস্তান্তর হয়। এখন দেখা গেল যে তোমাদের কাছে একটা যে কোনো একটি বস্তু, ধরো তোমার কাছে এখন ধান আছে, ধান উৎপাদিত পণ্য ধান। এখন তুমি যদি ওটাকে আরেকজনের কাছে বিক্রি করতে চাও, সেটা তোমার কাছ থেকে আরেকজনের নিকট সেটা কি হবে? হস্তান্তর হবে। এজন্য বিক্রয়ের মাধ্যমে কি হয়? মালিকানা হস্তান্তর হয়। পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ হয়। ক্রেতা অনুসন্ধান ও মূল্য নির্ধারণের বিক্রয়ের সাথে জড়িত। কি জানা গেল যে পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ হয় বিক্রয়ের মাধ্যমে এবং কি হয়? ক্রেতা অনুসন্ধান হয়, মূল্য নির্ধারণ করা হয় বিক্রয়ের মাধ্যমে। পণ্য বা সেবার চাহিদা সেটা কেমন?
যে কোন পণ্যটির কেমন চাহিদা, তা বাজারে কি রকম চাহিদা, ভোক্তা বা ক্রেতারা পণ্যটি প্রতি কেমন তাদের আগ্রহ দেখান, সেটা কি বিক্রয়ের উপর নির্ভর করে। এরপরে দেখা যায় যে ক্রেতা অনুসন্ধান, ক্রেতার রুচি পছন্দ, তার পণ্যের প্রতি তার একটা ধারণা বৈশিষ্ট্য ওটা কেমন, সেই ক্রেতা অনুসন্ধানটি বিক্রয়ের উপরে নির্ভর করে। এছাড়া মূল্য নির্ধারণ, পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর মানের উপর তার মূল্য নির্ধারণ হয়। যা মানসম্মত পণ্যের কি হয়, একটি ভালো বা একটি মানসম্মত মূল্যই নির্ধারণ হয়। এছাড়া দেখা যায় কোনো নমনীয় পণ্য বা একটু নিচু ধরনের কোনো পণ্য সামগ্রী বা তার ক্ষেত্রে কি হয় যে পণ্যদ্রব্যের একটু পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তার একটু কম হয়। এরপরে দেখা যায় 3 নম্বর পয়েন্ট, আমাদের বিপণনের 3 নম্বর কাজ হচ্ছে পরিবহন। পরিবহন বিপণনের অন্যতম একটি কাজ। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমে পণ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় বা হস্তান্তর করা হয়। এর মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, পৌঁছানো হয়। এভাবে পণ্য উৎপাদনকারী থেকে শেষ পর্যন্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে। পরিবহনের কারণে চীনের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী আমরা কি ব্যবহার করতে পারছি। আবার আমাদের দেশে চিংড়ি মাছ ও চা বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ কি ভোগ করতে পারছে। কি কারণে? পরিবহনের মাধ্যমে কি এক দেশ থেকে আরেক দেশে আমরা পণ্যদ্রব্য আমদানি করতে পারছি, রপ্তানি করতে পারছি, একমাত্র কিসের কারণে? পরিবহনের কারণে। এরপরে যাওয়া যাক 4 নম্বর পয়েন্ট, আমাদের বিপণনের কার্যাবলীর মধ্যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুদামজাতকরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে কি হয়, পণ্যদ্রব্যের সংরক্ষণমূলক বা সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের পণ্যদ্রব্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেমন এককালীন একটি পণ্য এক সময় উৎপাদন, যেমন শীতকালে গোল আলু, টমেটো উৎপাদন হয়, যা আমরা কি করি, সারা বছরই তা ব্যবহার করে থাকি। কিভাবে পাই? এটা আমরা গুদামজাতকরণের মাধ্যমে, পণ্যটি সরবরাহকরণের মাধ্যমে বা সংরক্ষণকরণের মাধ্যমে। বিপণনের সকল পর্যায়ে পণ্য সামগ্রিক সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক সময় পণ্য বছরে একটি নির্দিষ্ট সময় উৎপাদিত হয়, কিন্তু ব্যবহার করা হয় সারা বছর। বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য যে সকল পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করতে হয়, যেমন সেটা আমরা আগে আলোচনা করেছি যে শীতকালীন পণ্য যেমন গোল আলু, টমেটো, যা একটি নির্দিষ্ট সময় উৎপাদন হয় এবং তা আমরা কি করি, গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর ব্যবহার করতে পারি। এরপরে আছে আমাদের 5 নম্বর পয়েন্ট, প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। দেখা যায় একটি পণ্যের সাজসজ্জা, আকার, আকৃতি, রং, স্বাদের উপর ভিত্তি করে তার মূল্য নির্ধারণ করা হয়। যার দেখা যায় যে যদি সেটা ক্রেতা বা ভোক্তাদের কাছে বেশি চাহিদা সম্পূর্ণ হয়, তাহলে তার মূল্যটা আমরা উচ্চ মূল্যে নির্ধারণ করে থাকি। আর যেটা দেখা যায় ক্রেতারা এটা কিনতে অনিচ্ছুক বা আগ্রহী না, বা এর গুণাগুণ, স্বাদ, রং, আকার, আকৃতি তেমন পছন্দনীয় নয়, তখন আমরা কি করি, এর মূল্যটা একটু নিচু মূল্যে করে দিই। এজন্য কি হয়, প্রমিতকরণের বিষয়টি পণ্যের আকার, আকৃতি, গুণাগুণ, মান, স্বাদের উপর পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এছাড়াও ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া কি হয়, সহজ হয় এবং বিক্রয়ের কার্যকর গতিশীলতা বৃদ্ধি পায়। এবার আমাদের 6 নম্বর পয়েন্টটি হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ
মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ কি? মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। যেমন ধরো পণ্যের সাধারণত ওজন, তারপরে আকার, গুণাগুণ অনুযায়ী আমরা কি পণ্যটাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। তোমাদের কিছুক্ষণ আগে আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে বাজারে তোমরা ধরো আম কিনতে গেলে দেখা যায় যে আমটি বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে, যেমন ছোট, মাঝারি, বড়, তাই না? বা ওজনের দিক থেকেও ছোট বড় অনেক রকমের হয়ে থাকে। তখন কি বিক্রেতারা তারা কি একসাথে কি আমগুলো একসাথে নিয়ে বসে থাকে? না, কারণ তারা আকার এবং সাইজ অনুযায়ী বা ওজন অনুযায়ী আলাদা আলাদা ভাগে শ্রেণীবিভাগ করে নিয়ে বসে এবং এতে কি হয়, তার দৃষ্টি আকর্ষণ হয় এবং চাহিদা বৃদ্ধি পায়। না, দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগে, তাদের মনে ধরে, এজন্য পর্যায়িতকরণের বিষয়টি আসে। তাহলে দেখা গেল যে আমরা পর্যায়িতকরণের বিষয়টি বুঝতে পারলাম। 7 নম্বর পয়েন্ট আমাদের কি? 7 নম্বর পয়েন্ট হচ্ছে মৌখিকরণ। মৌখিকরণ পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা বা ভেঙে যাওয়া থেকে বা নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য বা রক্ষা করার উদ্দেশ্যে কোনো কিছু দ্বারা আবৃত করাকেই বলা হয় মৌখিকরণ। মৌখিকরণ কি? কোনো পণ্য সামগ্রী সুন্দর বা আকর্ষণীয় করার জন্য বা ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য কোনো কিছু দ্বারা আবৃত করাই হচ্ছে মৌখিকরণ। ঠিক আছে? যেমন ধরো সিরামিকের বিষয়টি বলি। কাঁচের জিনিসপত্র যখন তোমরা বাজারে গিয়ে কিনতে যাবে তখন দেখা গেল যে ওই জিনিসগুলো কিন্তু তোমাদের খালি দিয়ে দেয় না হাতে, তাকে একটা সুন্দর প্যাকিং করে, তারপরে র্যাপিং দিয়ে মৌখিকরণ করে, র্যাপিং কাগজে আবৃত করে এবং তারপরে কি করে সেটা তোমাদের কাছে হস্তান্তর করে। তাহলে বোঝা গেল কি মৌখিকরণ বিষয়টি খুবই জরুরি প্রত্যেকটি পণ্যকে। যেমন একটি সাবান ভিতরে থাকে, সাবান উপরে কি একটি কাগজ দিয়ে, সুন্দর একটি কাগজ দিয়ে কি আবৃতকরণ করা হয় না, সেটাই হচ্ছে মৌখিকরণ। যেমন অন্যান্য আরো উদাহরণ আছে, যেমন পাস্তুরিত দুধ, মাছ, মাংস ইত্যাদি বিক্রয় ও ক্রেতাদের নিকট গ্রহণযোগ্যতা মৌখিকরণের উপর নির্ভর করে। এছাড়া আছে কি যেমন ফ্রিজ, টেলিভিশন, সাবান এবং কৃষিজাত পণ্য অন্যান্য। ঠিক আছে? তাহলে মৌখিকরণ বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। এবার আমাদের আছে 8 নম্বর পয়েন্ট। আমাদের 8 নম্বর পয়েন্টই হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী বিপণনের, কারণ তথ্যের সংগ্রহের মাধ্যমে ক্রেতা বা ভোক্তার রুচি, চাহিদা, পছন্দ এগুলো কি করা যায়, তাদের ক্রেতা অনুসন্ধান করা যায় তথ্য সংগ্রহ, যে না এই ভোক্তা বা ক্রেতাদের কি ধরনের চাহিদা, তাদের অভিরুচি কেমন, তাদের পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর উপর তাদের ধারণা কেমন, এই তথ্যগুলো সংগ্রহ করার প্রক্রিয়াই হচ্ছে তথ্য সংগ্রহ। যেমন পণ্য বা বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা বিপণনের অন্যতম একটি কাজ। বাজারে কোনো পণ্যের চাহিদা বা সরবরাহ কেমন, ক্রেতা বা ভোক্তার পছন্দ, রুচি কেমন সে সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করতে হয়। এবার দেখা যাক 9 নম্বর পয়েন্টটা কি। আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য, আগ্রহ বিশ্লেষণ এবং মূল্যায়ন করা। কারণ যথাযথ এই কাজটি করতে না পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। তার মানে কি ভোক্তার চাহিদা কেমন, তার রুচি পছন্দ কেমন, এটি বিশ্লেষণ করতে হয় এবং ক্রেতা অনুসন্ধান করতে হয় যে এই পণ্যটির প্রতি ভোক্তা বা ক্রেতাদের চাহিদা কেমন আছে। যত বেশি পণ্য দ্রব্য বা সেবা সামগ্রীর প্রতি
ক্রেতা বা ভোক্তাদের যত বেশি চাহিদা থাকবে ততই ওই পণ্যটি কি হবে বাজারে প্রসারিত হবে এবং বেশি বেশি বিক্রয় হবে, যার ফলে বেশি বেশি মুনাফা অর্জিত হবে। আর এটা যদি না হয় যে কোনো পণ্য সামগ্রী বা সেবা সামগ্রীর উপরে ভোক্তা বা ক্রেতাদের চাহিদা নিম্নমান আছে, তখন কি হয় বা এটা তাদের পছন্দনীয় নয়, বাজারে সেটা তেমন প্রসার লাভ করে না, ফলে কি আরো ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়। এজন্য ভোক্তা বিশ্লেষণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা একে একে 9টি পয়েন্ট দেখে নিলাম। বিপণনের কার্যাবলী কয়টি পয়েন্ট দেখে নিলাম? 9টি। কি কি? 1 ক্রয়, 2 বিক্রয়, 3 পরিবহন, 4 গুদামজাতকরণ, 5 প্রমিতকরণ, 6 পর্যায়িতকরণ, 7 মৌলিকীকরণ, 8 তথ্য সংগ্রহ, 9 ভোক্তা বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো বিপণন কি, বিপণনের ধারণা এ সম্পর্কে সম্যক ধারণা পেয়েছি নিশ্চয়ই। এরপরে বিপণনের কার্যাবলীও আমরা কি জানতে পেরেছি, বিপণনের কোন কোন কাজগুলো বা কি কি কাজগুলো থাকে, এগুলো কেমন গুরুত্ব, এর বিশেষত্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আমরা জেনে নেব বন্টন প্রণালী। বন্টন প্রণালীর ধারণা। বন্টন প্রণালী কি এটাকে জানতে হবে আমাদের। বন্টন প্রণালী হচ্ছে যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর হাতে পৌঁছানো হয় তাকে বলা হয় বন্টন প্রণালী। কি? যে প্রক্রিয়ায় পণ্য সামগ্রী সরাসরি বা প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো হয় তাকেই বলা হয় বন্টন প্রণালী। যেই ওয়েতে এই যে বন্টন প্রণালী বিপণনের কাজগুলো হয়, এই প্রক্রিয়াটি বলা হয় বন্টন প্রণালী। যেমন তোমাদের একটি ছক এঁকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। বিক্রয় করা হয়। অনেক দেখা যায় যে উৎপাদনের স্থান থেকে কি সরাসরি সেটা ভোক্তার নিকট হস্তান্তর করা হয়। এরপরে দেখা যায় যে উৎপাদনকারী থেকে বিক্রয় করা হয়। যে পণ্যটি উৎপাদনের স্থান থেকে খুচরা বিক্রেতা অনেক সময় সেটা ক্রয় করে থাকেন এবং তা কি করেন সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে থাকেন বা চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে থাকেন। এরপরে আরেকটি প্রক্রিয়া হচ্ছে উৎপাদনকারী থেকে পাইকার।
প্রতিনিধি বা এজেন্ট। এবং এর থেকে যায় কোথায়? ভোক্তার কাছে। আরেকটি ছকে উৎপাদনকারী থেকে যায় প্রতিনিধি বা এজেন্টের কাছে, এর থেকে যায় খুচরা বিক্রেতা, তারপরে আবার যায় ভোক্তার কাছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম একে একে আমাদের 5টি ছকে 5টি প্রক্রিয়ায় বন্টন প্রণালী। কয়টি প্রক্রিয়া? বন্টন প্রণালী দেখা যায় 5টি প্রক্রিয়ায় কি হয়? বিপণনের কাজগুলো সম্পূর্ণ হয়। প্রথম পর্যায়ের কাজটি হচ্ছে উৎপাদনকারী থেকে কোথায়? সরাসরি অনেক সময় ভোক্তার নিকট বিক্রয় করা হয়। দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যে উৎপাদনকারী থেকে কোথায় যায়? খুচরা বিক্রেতার কাছে এবং তার থেকে ভোক্তার নিকট বিক্রয় করা হয়। তৃতীয় পর্যায়ে উৎপাদনকারী থেকে যায় পাইকারের কাছ থেকে। পাইকাররা উৎপাদনকারীর কাছ থেকে পণ্যদ্রব্যে কম মূল্যে ক্রয় করে তা খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে এবং খুচরা বিক্রেতা তা উচ্চ মূল্যে ভোক্তাদের নিকট বিক্রয় করে থাকে। পরবর্তী পর্যায়ে উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট। প্রত্যেকটা এরিয়ায় বা প্রত্যেকটা অঞ্চলে বিপণনের ক্ষেত্রে প্রত্যেকটা এরিয়া বা অঞ্চলে প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করা হয় এবং তাদের থেকে কি অনেক সময় ভোক্তারা পণ্যদ্রব্য ক্রয় করে থাকে। আবার দেখা যায় যে উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্টের থেকে খুচরা বিক্রেতা তারা ক্রয় করে থাকে এবং তাদের কাছ থেকে ভোক্তারা। তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায় আছে, দেখো, বন্টন প্রণালী বা বিভিন্ন পণ্যের বিপণন। এখানে দেখো বন্টন প্রণালীর যে ছকটি আমি বোর্ডে উপস্থাপন করেছি, এই ছকটি তোমাদের বইতেও আঁকা আছে। এখানে সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, সেটা কেমন? সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, যেটা বলেছি উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়িক সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকে। কিছু কিছু কৃষি পণ্য যেমন ধান, ফলমূল, তারপর সবজি, শিল্পজাত দ্রব্য, গুড়, চিনি সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়। এই পর্যায়ে দেখা যায় কি ধান, তারপরে ফলমূল, কৃষি পণ্য এবং চিনি, গুড় এগুলো সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করে থাকে। দ্বিতীয় পর্যায়ে দেখো উৎপাদনকারী থেকে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় অনেক ক্ষেত্রে পণ্য বিক্রয় বা বন্টন প্রণালী মধ্যস্থ ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীর সাহায্য নিতে হয়। উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্য নিজেরা ও খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে। খুচরা ব্যবসায়ীগণ তাদের দোকানে পণ্য রেখে ভোক্তার নিকট চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকে। সাধারণত ধান, চাল, গোল, আলু, সাবান, বিস্কুট, এই সেমাই ইত্যাদি এই পদ্ধতিতে বিক্রয় বা বন্টন করা হয়। উৎপাদনকারী স্থানীয় হাট বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে। তৃতীয় পর্যায়ে উৎপাদনকারী থেকে পাইকাররা পাইকারি বা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। পাইকার বা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, সেটা কেমন? পাইকাররা উৎপাদনকারীর নিকট থেকে কম মূল্যে সুলভ মূল্যে কি তারা পণ্য দ্রব্য তাদের কাছ থেকে ক্রয় করে থাকেন এবং তা খুচরা বিক্রেতার নিকট একটু বেশি মূল্যে বিক্রি করেন এবং খুচরা বিক্রেতা তা তাদের উচ্চ মূল্যে ভোক্তাদের নিকট বিক্রি করে থাকেন। এক্ষেত্রে কি কি পণ্য এরকম হয়? যেমন ধান, পাট, সরিষা, আম, কলা ইত্যাদি সবজি, এগুলো পাইকাররা উৎপাদনকারীর নিকট ক্রয় করে থাকেন, তারপরে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে, এরপরে তারা সরাসরি ভোক্তাদের নিকট বিক্রি করে। এরপরে আছে 4 নম্বর ছকে আছে উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট, তা থেকে যায় ভোক্তাদের কাছে। উৎপাদনকারী অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে থাকে, তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট শিল্প সামগ্রী বিক্রয় করে থাকে। যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, কৃষি পণ্য, সার, বীজ ইত্যাদি
থাকে ভোক্তা। প্রতিনিধি বা এজেন্ট উৎপাদনকারীর কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে থাকেন এবং তা থেকে করে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে এবং খুচরা বিক্রেতা তা ভোক্তাদের নিকট বিক্রি করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তিনটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেয়েছি। তা হচ্ছে কি বিপণন, কি বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলী এবং বন্টন প্রণালীর ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা কিছু কিছু ছোট প্রশ্ন নোট করতে পারো, যেটা আমি মুখে এখন তোমাদের বলে দিচ্ছি। তা থেকে যেমন কি বিপণন কি বা বিপণন কাকে বলে, বিপণনের কাজগুলো কি কি। এরপরে আছে যে বন্টন প্রণালী কাকে বলে, বন্টন প্রণালীর ছকটি তোমরা খাতায় এঁকে দেখাও। এরকম কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা এখান থেকে নোট করে নিতে পারো খাতায়। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, নবম অধ্যায়ের এটা আমাদের ছিল প্রথম লেকচার। এটি নবম অধ্যায়ের প্রথম লেকচার আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা নবম অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে নবম অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।